তার সেই ভ্রান্ত মস্তিষ্কে আরও দ্বিগুণ ভ্রান্তি চাপিয়ে সাই সাই করে ছুটে এলো কল্পের বাইক। বাইক থামলো একেবারে তার পথ রোধ করে। এ পর্যায়ে মেজাজের একেবারে দফা রফা হয়ে গেল ঘুঙুরের। চোখ মুখ খিচিয়ে অকথ্য কিছু বলতে গিয়েও আটকে গেল তৎক্ষণাৎ যখন বাইকের চালকের দিকে পূর্ণ দৃষ্টি পড়ল। তার অর্ধখোলা মুখ সেভাবেই হা হয়ে রইল। চৈতন্য ফিরতেই তা বন্ধ করল তড়িঘড়ি করে। কল্প বসা থেকে নেমে বাইকে ঠেস দিয়ে দুহাত ভাঁজ করে ঘুঙুরের সামনে দাঁড়ালো। ভ্রু নাচিয়ে বলল, কি বলবি বল। ঘুঙুরের মুহূর্ত পেরোলো নীরবতায়, মাথা নত করে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে কল্প আঙুলে তুড়ি বাজিয়ে বলল, কি হলো বল। ঘুঙুর আমতা আমতা করে বলল, কি বা বলবো? যেটা বলার জন্য মুখ খুলেছিলি সেটাই। কিছু না। কল্প কিছুক্ষণ নীরবে চেয়ে রইল ওই মায়াবী মুখপানে। স্নিগ্ধ সকালে ওই সুশ্রী মুখখানা দর্শনও তার নিকট বড়ই সৌভাগ্যের ঠেকছে। দিনকে দিন কি অদ্ভুত আসক্তিতে বশ করে নিচ্ছে ঘুঙুর তাকে। প্রাণপণ উন্মাদ ওই পিচ্ছি দেহের টানে। তবুও বলা বারণ, ছোঁয়া বারণ, শুধু দূর থেকে অনুভূতি নেওয়া যায়। ঘুঙুর নত মস্তিষ্ক উঁচিয়ে এক পল দেখলেও সেই নেশাতুর দৃষ্টি জোড়া। তৎক্ষণাৎ সরিয়ে নিল আঁখি, মিনমিনে স্বরে বলল, পথ ছাড়ুন, বাড়ি যাব। কল্পের ভাবনায় ছেদ ঘটে। নিজেকে ধাতস্থ করতে গলা খাকারে দিল, পরপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খেয়েছিস? এই ছোট্ট প্রশ্নটি যেন ঘুঙুরের মস্তিষ্ক জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে মনে মনে ভাবল, ভদ্র বেটা, সাত সকালে যে ডাইনির কাছে পাঠাইছিলি মনে নাই? ডাইনি তো পুরো বইটাই একদিনে খাওয়াই দিছে। আর খাওয়ার কি প্রয়োজন? ওগুলো হজম হোক আগে, তারপর নতুন করে তোর মাথা খাওয়ার কথা ভাববো। মনের কথা মনে চেপে মুখে বলল। বাসায় গিয়ে খাবো। বলা মাত্রই কল্প বাইকে চেপে বসলো। স্টার্ট দিতে দিতে ঘুঙুরকে বলল, ওঠ। ঘুঙুর এই কথার মর্মার্থ না বুঝে পুনর্বার জিজ্ঞেস করল। কি? বাইকের স্টার্টিং সাউন্ডে কথা আদান প্রদানের তীব্র অসুবিধা হচ্ছে। কল্প একটু উচ্চ কণ্ঠে বলল। ঝটপট পেছনে উঠে বস। ঘুঙুর দ্বিমত করতে চাইল। প্রস্তাব নাকচ করার পূর্ব মুহূর্তে কল্প তাকে থামিয়ে দিল। থমকে বলল, আর একটা কথা বললে খবর আছে, তাড়াতাড়ি উঠে পড়। ঘুঙুর বাধ্য হয়ে বাইকে উঠল। প্রচন্ড অস্বস্তি হচ্ছে তার। কাচুমাচু হয়ে ব্যাগ চেপে ধরে বসে রইল। চেষ্টা করলো কল্পের দিকে কিছুটা দূরত্বে বসার, কিন্তু তা হতে দিল না কল্প। ঘুঙুর ঠিকঠাক বসা মাত্রই প্রবল বেগে বাইক টান দিল সে। ফলস্বরূপ ঘুঙুর গিয়ে পড়ল কল্পের ওপর। ভয়ে আতঙ্কে চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল সে। এক হাতে ব্যাগ, অন্য হাতে চেপে ধরল কল্পের শার্টের পিঠের কাছের কিছু অংশ। বাইকের গতি স্বাভাবিক এর তুলনায় ধীর হলো। ঘুঙুরের ভয় শঙ্কা কেটে গিয়ে মনস্থির হলো। চৈতন্য ভিড়তেই আটকে উঠল সে। হাত গুটিয়ে নিল কল্পের পিঠ থেকে। তার এমন কাজে কল্পের নিরেট কণ্ঠ ভেসে এলো, বলল, ধরে বস, পড়ে যাবি। গ্রামের রাস্তা আঁকাবাঁকা, এখানে পড়ে যাওয়ার অবাস্তব কিছু নয়। ঘুঙুর দ্বিধাদ্বন্দ্বে হাতটা এগিয়ে নেবে পুনর্বার ভাবতে ভাবতে আবার কল্প বলল। কি বললাম? এবার আর দেরি না করে সন্তর্পণে কল্পের কাঁধে হাত রাখল ঘুঙুর। আকস্মাৎ বাইকের মিররে চোখ পড়তেই দেখতে পেল কল্পের পুরো ঠোঁটের বাঁকা হাসি। তার এই মুহূর্তে কি লজ্জা পাওয়া উচিত ছিল? হয়তো অন্য সময় হলে লজ্জা পেলেও আজ সে লজ্জা পেল না। আজ তার মস্তিষ্ক থেকে রিক্তা নামক পদার্থ এখনো দূর হয়নি। আর রিক্তাকে ঘিরে যত প্রবলেম, তার কেন্দ্রবিন্দু একমাত্র এই কল্প চৌধুরী। অতঃপর তার গোমরা মুখে হাসি বা লাস কোনোটাই আজ আর দেখা গেল না। ব্যর্থ হয়ে মনে মনে বিষণ্ণ হলো কল্প। বুঝল না শুধু ঘুঙুর। বাজারের নরেন চাচার বিখ্যাত মালাই চা বেশ মুখরোচক পানীয়। মাটির কাপে উঁচু উঁচু এক কাপ চা থাকে। গরুর দুধের চা, উপরে থাকে দুধের মোটা স্বর। মুখে দিলেই মিলিয়ে যায়। স্বরের উপর বাদাম জেলি দিয়ে পরিবেশন করা হয়। জাস্ট অতুলনীয় এক কথায়। চায়ের সঙ্গে নানা রকম স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, চকলেট, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি। সেখানেই ঘুঙুরকে নিয়ে ঢুকলো কল্প। আশেপাশে অনেক মানুষ। চাচাকে সালাম জানিয়ে ভেতরে ঢুকলো ওরা। জুবাইর চৌধুরী আর আমির আহমেদের বন্ধুত্বের কথা গোটা গ্রাম শুদ্ধ মানুষ জানে। তাই তাদের ছেলে মেয়েদের একসঙ্গে অবাধ মেলামেশা দেখেও কেউ মুখে রাগ কাটে না। তাছাড়া চেয়ারম্যানের ছেলের চরিত্রে আঙুল তুলবে কার সাহস এই তল্লাটে?
একটি ফাঁকা টেবিল বেছে ঘুঙুরকে নিয়ে বসলো কল্প। অর্ডার করলো সেই স্বনামধন্য চা, সঙ্গে কেক, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস। ঘুঙুর বারবার বলছে সে এগুলো খাবে না, বাড়ি গিয়ে আপুর সঙ্গে ব্রেকফাস্ট করবে। কিন্তু কল্প কি কথা শোনার মতো ছেড়ে? তার এক রকমের রাজত্ব সর্বত্র চলবে। জনাবের ভাব ভাব বুঝে খাবার এলে বিনা বাক্যে খেতে শুরু করলো ঘুঙুর। জানে এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তবে শুধু কোল্ড ড্রিঙ্কস ব্যতীত প্রতিটি খাবারের একটি করে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। বলল, একটা কেন, আপনি খাবেন না? কল্প কোল্ড ড্রিঙ্কসটা এগিয়ে নিয়ে বোতলের ছিপি খুলতে খুলতে বলল, তোর কি মনে হয় তোর চাচি আমাকে না খাইয়ে ছেড়েছে? ঘুঙুর আর কিছু বলল না, ছোট করে ওহ বলে খাওয়ায় মনোযোগী হলো। এরই মধ্যে ঘটল আরেক কাহিনী। অপর টেবিলে মেনু কার্ড দিয়ে মুখ ঢাকা জিহানকে নজর এড়ালো না ঘুঙুরের। খাওয়া দাওয়া ভুলে সে ফট করে দাঁড়িয়ে গেল, আত্মসম্মান বিসর্জন দিয়ে চিল্লিয়ে ডেকে উঠল, ওই জিহান ভাই, তোমার সঙ্গে ওটা কে? চোরা মুখ করে দাঁড়িয়ে জিহান, তার পাশেই রিক্তা দাঁড়িয়ে মুসকি মুসকি হাসে। ঘুঙুর অবান্তরিত বদনে বড় বড় চোখ করে ওদের দেখছে। জিহান ভাই রিক্তা আপুর সঙ্গে রিলেশনশিপে, এটা যেন তার নিকট চরম অবিশ্বাস্য কিছু। বিস্ময়ে খাওয়ার আগ্রহ ও হারিয়ে ফেলেছে। কল্প গা ছড়িয়ে বসেছিল চেয়ারে, তার মধ্যে কোনো ভাবান্তর নেই। তার হাবভাব এতটাই স্বাভাবিক যেন সবকিছুই তার নখদর্পণে ছিল। ওদের টেবিলে আরো দুটো চেয়ার খালি ছিল। জিহান ও রিক্তাকে সেখানে বসার জন্য অফার করলো কল্প। বাধ্য ছেলের মতো রিক্তাকে চেয়ার এগিয়ে দিয়ে অপর পাশে নিজেই গিয়ে বসলো জিহান। ঘুঙুর অল্প খাচ্ছে আর এদের প্রেম ভালোবাসা অবাক চোখে দেখছে। রিক্তার একটা বিষয় বেশ অস্বস্তি হচ্ছে। কাল পর্যন্ত এমন অস্বস্তি ছিল না, কিন্তু আজ ঘুঙুর হিসেব মতে তার ছাত্রীর সামনে প্রেমের ব্যাপারটা কেমন না। তার উপর ঘুঙুর যেভাবে ওদের দেখছে। কি খাবি অর্ডার দে। কল্প জিহানের দিকে মেনু কার্ড এগিয়ে দিল। জিহান ওটা হাতে নিয়ে আমতা আমতা করে রিক্তার দিকে বাড়িয়ে দিল। রিক্তা মাথা নত করে দুটো জিনিস ইঙ্গিত করল, মালাই চা, স্পেশাল সুগার কুকিজ। ব্যাস, এগুলো সমেত কল্প আরও কিছু নিজ দায়িত্বে অর্ডার করে দিল। অর্ডার শেষে ঘুঙুরকে বলল, কতক্ষণে হবে তোর? ঘুঙুর যেন লজ্জা পেল আচমকা এমন প্রশ্নে। সবার সামনে এভাবে বলতে আছে, গাল ফুলিয়ে বলল, হয়ে গেছে। বাকিটুকু ফেলেই উঠে গেল সে। কাঁধে ব্যাগ তুলতে তুলতে বলল, চলুন। কল্প নিশ্চুপে দেখলো ওর কর্মকাণ্ড, কিছু বলল না। জিহান রিক্তাকে বিদায় জানিয়ে বিল পে করে বেরিয়ে গেল। ঘুঙুর বেরিয়েই হাঁটা শুরু করলো। কল্প বাইক স্টার্ট দিয়ে ঘুঙুরের সামনে গিয়ে থামলো, বলল, কেস খাওয়াতে চাস আমায়? জলদি ওঠ। ঘুঙুর তেরামি করে বলল, যাব না আপনার সঙ্গে, হেঁটে যাব। তারপর তোর বাপ এসে আমার ঠ্যাং ভাঙুক। বেশ হবে, আমি যাব না। কল্প বাইক থেকে হাত বাড়িয়ে ঘুঙুরের হাত টেনে ধরলো, বলল, এত রাগিস কেন ভাই? তাড়াতাড়ি ওঠ না, জরুরি কাজ আছে, তোকে নামিয়ে যেতে হবে। ঘুঙুর কথা বাড়ালো না আর উঠে বসলো চুপচাপ। কল্প মুচকি হেসে বাইক স্টার্ট দিল, চলতে চলতে সতর্ক করলো, ধরে বস। 10 মিনিটে ঘুঙুরদের বাড়ির সামনে চলে এলো বাইক। বাইক থামতেই ঘুঙুর নেমে পড়লো চটপট। থেমে থেমে বলল, মাত্রই সুস্থ হয়েছেন, এখনই কাজকর্মে ফিরতে হবে। কল্প কেমন করে জানি তাকালো, তাকিয়েই রইল, সময় নিয়ে বলল, ঘরে বউ থাকলে বাইরে বলছি আর কোথাও যেতাম না, সারাদিন দরজা দিয়ে বউ নিয়ে শুয়ে থাকতাম। ঘুঙুর চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলল, দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, অসভ্য। কল্প শুনে ফেলল তা। বাইক নিয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, শুধু তোর জন্য। ঘুঙুরের মনটা উৎফুল্ল হয়ে আছে। বাড়ির আনাচে কানাচে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে সে। 10 দিন বাদে আজ বাবা মা বাড়িতে আসেন। কোথাও একটা শূন্যস্থান ভরাট হতে চলেছে। বাবা মা হলেন ছায়া বৃক্ষের মতো, মাথার উপর আছেন মানে ভরসা আছে, প্রশান্তি আছে। নূপুর সেই থেকে ঘুঙুরকে খেতে ডাকছে, কিন্তু কে শোনে কার কথা। সে বারংবার বলছে, বাবা মা এলে একসঙ্গে খাবে। কতদিন তাদের সঙ্গে খাওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হলো। ঘুঙুর অধীর আগ্রহে সদর দরজা ধরে দাঁড়িয়ে অপেক্ষিত মুখখানা মলিন হয়ে আছে। অপেক্ষার ভার বুকে চাপ সৃষ্টি করছে। বুক চিরে হাহাকার বেরিয়ে আসছে। আশ্চর্য, সে কি বাচ্চা মনে গেল? বাবা মাকে দেখলেই কি তবে কেঁদে বুক ভাসাবে? হলো তাই। বাড়ির সামনে অটোরিক্সা থামতে ছুট লাগালো ঘুঙুর। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে, হেসকি তুলে কেঁদে দিল।
আচমকা ভয় পেয়ে গেলেন নলিনা। এমনটা কেন হলো? মেয়েটা তো একটু আগেও দিব্যি ফোনে কথা বললো। আর কিছু ভাবতে পারলেন না তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আম্মা? এভাবে কাঁদছো কেন? ঘুঙুরের হেসকি আরো এক ধাপ বাড়ল। ততক্ষণে আমির সাহেব ভাড়া মিটিয়ে অটোরিক্সা বিদায় করে হন্তদন্ত হয়ে এগিয়ে এসেছেন। মেয়ের এই অবস্থা দেখে তিনিও একই প্রশ্ন করলেন। কি হয়েছে আম্মা? ঘুঙুর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা তুলল। আহ্লাদি কণ্ঠে বলল, মিস করেছি। আমির সাহেব ও নলিনা বেগম একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে সমস্বরে হেসে উঠলেন। আমির সাহেব বললেন, ও তাহলে এই ব্যাপার। ঘুঙুর লজ্জা পেয়ে মাথা নুইয়ে ফেলল। মেয়েকে জড়িয়ে বাসার মধ্যে ঢুকতে ঢুকতে নলিনা বেগম আমির সাহেবের উদ্দেশ্যে বললেন, যাওয়ার আগে আপনি এদেরকে বড় হয়ে গেছে বলেছিলেন না? দেখেছেন এখন কত বড় হয়েছে তারা। আমির সাহেব হাসলেন, পরপর বললেন। তোমার আপু কোথায়? ঘুঙুর বলল, আপু খাবার সাজাচ্ছে। নিজ হাতে রান্না করে টেবিল সাজিয়ে ফেলেছে নূপুর। এর আগে কখনো নিজে এত সব রাঁধেনি। মায়ের থেকে দু একটা রান্না শিখেছিল বটে, কিন্তু বাবার আলাদে তার ট্রাই করার সৌভাগ্য হয়নি কখনো। এবার সুযোগ পেয়ে এতদিন বোন সহ নিজের জন্য রেঁধেছে, আজ আবার বাবা মার জন্য রেঁধে ফেলল। ইন্ট্রোভার্ট মেয়েটার ভেতরে ভেতরে দারুণ দক্ষতা আছে, যা সে সবার সামনে প্রকাশ খুব কমই করে। পুরো গোছগাছ কমপ্লিট করে হাত ছেড়ে সামনে ফিরতেই বাবা মাকে নজরে পড়ল তার। সহাস্যে এগিয়ে গেল তাদের নিকট, কুশল বিনিময়ে বলল, এসে গেছো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আমির সাহেব মাথা নাড়লেন, বললেন, না মা, কোনো অসুবিধা হয়নি। নূপুর মায়ের দিকে তাকিয়ে একটু হাসলো, পরপর বলল, যাও দুজনে ঝটপট ফ্রেশ হয়ে এসে একসঙ্গে খাবো। ঘুঙুর তো সকালেও কিছু খায়নি, একসঙ্গে খাবে বলে। ছোট্ট মেয়ের বাচ্চামো শুনে আমির সাহেব নলিনা বেগম দুজনেই অবাক না হয়ে পারলেন না। বকাঝকা দিতে দিতে চললেন তারা ফ্রেশ হতে। দুপুরে আসবে জেনেও পুরো একবেলা না খেয়ে বসে থাকার মানে কি? রাতের খাবার শেষে নূপুরের ডাক পড়ল বাবা মায়ের ঘরে। এভাবে হুট করে কখনো ডাক পড়েনি, আজই প্রথমবার। কেমন জানি মনটা খসখস করে উঠল নূপুরের। শঙ্কিত মনে এগিয়ে গেল সে। ঘরের সামনে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় নিল ভেতরে ঢোকার জন্য। একটা সময় পর ঢুকে গেল টুক করে। আমির সাহেব বই পড়ছিলেন, নলিনা কাপড় ভাঁজ করছিলেন। নূপুর বাবা মায়ের দিকে এক পল দেখে মাথা নত করে ফেলল, বলল, আমাকে ডেকেছিলে? আমির সাহেব বই থেকে মুখ তুললেন, বন্ধ করে রাখতে রাখতে বললেন, এসে গেছো? বসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। নূপুর বিছানার কোণে চুপটি করে বসল। নলিনা বেগম হাতের কাপড় ফেলে সেও এগিয়ে এলেন, বসলেন মেয়ের একেবারে নিকটে। আমির সাহেবকে ইশারা করলেন শুরু করতে। স্ত্রীর ইশারা পেয়ে আমির সাহেব মুখ খুললেন, গলা ছেড়ে বললেন, শোনো মা, তুমি এখন বড় হয়েছো। আমরা বাবা মা যতই বলি মেয়েরা এখনো ছোট, কিন্তু সমাজ সেটা মেনে নেবে না। এই সমাজের চোখে তোমরা যথেষ্ট বড় হয়েছো, বিয়ের বয়স হয়েছে। এখন আমরা বাবা মা চিরকাল বেঁচে থাকবো না। হায়াত মৌত আল্লাহর হাতে। বেঁচে থাকতে থাকতে তোমাদের সুপুত্রের নিকট হস্তান্তর করতে পারলে মরেও শান্তি। তাছাড়াও তোমার নানুমণি খুব অসুস্থ। যা অবস্থা দেখলাম বলা যায় না কি দিয়ে কি হয়ে যায়। যে কারণে এবার তিনি আমাদের ডেকেছিলেন। তার খুব কাছের এক বান্ধবীর নাতির সঙ্গে তোমার বিয়ের বিষয়ে তিনি একমত প্রকাশ করেছেন। ছেলে যথেষ্ট সুপাত্র, আমরা খোঁজখবর নিয়ে এসেছি। আমি এবং তোমার মা সহমত পোষণ করেছি। এবার শুধু তোমার মতের অপেক্ষায়। পাথর বনে বসে রইল নূপুর। তার হরিণ টানা চক্ষু যুগল চিকচিক করছে অশ্রুতে। বাবা মায়ের সামনে পড়তে বারণ, তাই অতি কষ্টে শক্ত করে বেঁধে রাখলো তাদের। এখান থেকে কোনো রকমে বের হতে পারলেই বাঁধন হারা হবে অশ্রুগুলো। আমির সাহেব মেয়ের নিশ্চুপতা লক্ষ্য করলেন, পুনর্বার মুখ খুললেন, এখন ঘরে যাও, বিশ্রাম করো, ভেবে দেখো, তারপর মতামত জানিও। তোমার মতের বিরুদ্ধে এক পা এগোনোর মতো বাবা মা আমরা নই। নূপুর আলগোছে মাথা নেড়িয়ে উঠে পড়ল। মায়ের দিকে তো ভুলেও তাকালো না। এই সব কিছুর জন্য মায়ের পরিবার আর মায়ের উপর অভিমানের পাহাড়টা যেন আকাশ ছুল। মন্থর পায়ে বেরিয়ে গেল সে পথে চেয়ে নলিনা বললেন, শেষ পর্যন্ত মত দেবে তো? আমার জানি কেমন কেমন ঠেকছে। আমির সাহেব তাকে আশ্বস্ত করে বললেন, দেবে না আবার? নূপুর আমার মেয়ে, বাবা মায়ের কথার অমান্য হবে না।
শোবার আগে জগ খালি দেখে বিরক্ত হলো ঘুঙুর। মাঝরাতে সে প্রায়শই পিপাসিত হয়, জগে পানি রাখাটা জরুরি। প্রবল অনীহা সমেত বিছানা ছাড়ল সে। হেলে দুলে বের হলো ঘর থেকে। সামনের চিকন আঙিনা পেরিয়ে ড্রয়িং রুমে এগোচ্ছিল। আবছা আলোয় পথিমধ্যে লক্ষ্য করল বাবা মায়ের ঘর। সোজা কেউ একটা দৌড়ে বেরিয়ে গেল। কিছু মুহূর্ত লাগলো অবয়বটাকে মস্তিষ্কে ধারণ করতে তার। যখন পুরোটা মানসপটে ধবধবে কাচের ন্যায় পরিষ্কার হয়ে এলো, তখন কলিজা কেঁপে উঠল তার। বিস্ময়াবিষ্ট হয়ে একটা কথাই বারংবার ভাবল। আপু কাঁদছে, কিন্তু কেন? সময় ব্যয় না করে নূপুরের পিছু নিল সেও, কিন্তু কিছু লাভ হলো না। সে পৌঁছানোর আগে নূপুর শব্দ করে ঘরের দরজা আটকে দিল। জগ হাতে থমনে দাঁড়িয়ে রইল ঘুঙুর। তার ছোট্ট মস্তিষ্ক এত চাপ নিতে পারছে না। কাঠখোট্টা আপুটা যে কাঁদতে জানে এতকাল, সেটাই তো তার অজানা ছিল। হাজারো প্রশ্নের বেড়াজাল মনে চেপে নিজ কক্ষে ফিরে গেল সে। জগেও আর পানি ভরা হলো না। আনমনা হয়ে শুয়ে পড়ল। যে মেয়ে বাড়ির সবার থেকে বেলা করে ঘুম ভেঙে ওঠে, তাকে সর্বপ্রথম উঠতে দেখে অবাক হলেন নলিনা বেগম। সকালের নাস্তার বন্দোবস্ত করতে কিচেনে এগোচ্ছিলেন তিনি। যাত্রাপথে দেখা হলো নূপুরের সঙ্গে। ড্রয়িং রুমে পায়চারি করছিল সে। অনেকটা বিধ্বস্ত লাগছে চেহারাখানা। সকাল সকাল এমন উদ্বিগ্নতার হেতু জানতে চাইলে নূপুর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। মিনমিন করে বলল, একটু কুহুদের বাড়িতে যাচ্ছিলাম। নলিনা বেগম অবাকের চূড়ান্তে। বিস্মিত কণ্ঠে বললেন, সাত সকালে ও বাড়িতে কি কাজ? নূপুর মাথা নত করে নিল, বলল, ওই একটু দরকার ছিল। হ্যাঁ, কি দরকার সেটাই তো জানতে চাইছি। নূপুর কি বলবে না বলবে খুঁজে না পেয়ে চট করে বলল। ওই আম্মা, পরে যাবো। কথা শেষে চটজলদি নিজের কক্ষের পথ ধরছিল সে। আটকে দিলেন নলিনা। থমথমে কণ্ঠে বললেন, বড় হয়েছ, বিয়ের সম্বন্ধ আছে, এখন একটু নিয়ম কানুন মানতে শেখো। এই সময়ে এত বাহিরমুখী ভাব ভালো না। মেয়ে দেখতে এলে ঘরের চেয়ে পরের কথাই মানুষ বেশি শোনে। যাও গিয়ে শুয়ে পড়ো, নাস্তা তৈরি হলে খেতে ডাকবো। নূপুর ধীর সুস্থে মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেভাবেই চলে গেল। নলিনা বেগম চিন্তিত মনে দাঁড়িয়ে রইলেন। নাস্তা আর কি তৈরি করবেন, অজানা আশঙ্কা এখন আর তার সর্বত্র জুড়ে। সন্তানের মনের খবর মাকে বলার প্রয়োজন পড়ে না। নজরে নজর মিললে মা সেই বার্তা এমনিতেই পেয়ে যান। কাঁধের ব্যাগটির কালো রঙা ফিতাখানা শক্ত করে চেপে ধরে হাঁটছে ঘুঙুর। পথ যত এগোয় তার গতি তত কমে। সেই ঘটনার পর থেকে এতদিন তো কলেজ না গিয়েই কাটিয়ে দিল। এখন বাবা মা ফিরেছেন, তাদের সামনে না গিয়ে উপায় কি? তার উপর এক্সাম শুরু হতে আর মাত্র কিছুদিন। কত ফর্মালিটিস বাকি। বৃষ্টিটাও সঙ্গে নেই। সে আবার অসুস্থ। প্রত্যেক পরীক্ষার আগে ওর জ্বর হওয়াটা মাস্ট। সারা বছর না পড়ে পরীক্ষার আগে শুধুমাত্র টেনশন করে করেই জ্বর বাঁধিয়ে ফেলে। অদূরে কলেজের নেভি ব্লু রঙা প্লেয়ার লোহার গেটখানা নজরে আসে। ঘুঙুরের দৃষ্টি সেদিকেই। খানিকটা শঙ্কিত মনে উদাসীন হয়ে রাস্তা চলছিল সে। পথিমধ্যে তার সম্মুখে এসে একটি প্রাইভেট কার ব্রেক কষল। চমকে তাকালো ঘুঙুর। এভাবে কেউ গাড়ি থামায়? অবাকের চূড়ায় পৌঁছে গেল সে যখন দেখল তার সম্মুখে গাড়িটি কল্পের। গাড়ির ডোর ওপেন করে স্টাইলিশ লুকে নেমে আসছে কল্প। ব্লু শার্ট, হাতা কোনোই অবধি ফোল্ড করা ডেনিম জিন্স, রোলেক্স হ্যান্ড ওয়াশ, সিল্কি চুলগুলো বরাবরের মতোই ললাটে লেপ্টে আছে। তার হাঁটার গতি এসে থেমেছে ঘুঙুরের সম্মুখে। তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক ঘুঙুরকে দেখে নিয়ে বলল, কলেজে যাবি? ঘুঙুর নিষ্প্রভ কণ্ঠে বলল। কল্প কোমর থেকে একটু নিচে দু হাত রেখে কিছু একটা ভাবলো, পরপর বলল, যেতে হবে না। ঘুঙুর ঠিক বুঝলো না, পুনরায় জিজ্ঞেস করল, কি? বললাম যেতে হবে না, গাড়িতে গিয়ে বস। ঘুঙুর হতভম্ব হয়ে বলল, পাগল আপনি? কলেজ না গিয়ে গাড়িতে উঠবো কেন? আমি বলেছি তাই। আপনি বললেই আমাকে তা শুনতে হবে? অফকোর্স শুনবি। কেন, কি হন আপনি আমার? নাথিং। সো শুনবো না আপনার কথা। কি করবেন? কল্প কপালে দু আঙুল ঘষে ক্রোধ সংবরণের চেষ্টা করল। নিজেকে অনেকটাই নিয়ন্ত্রণে এনে বলল, তেরাবি না করে ওঠ। ঘুঙুর খামি ধরে দাঁড়িয়েই রইল। দু হাত দু বুকে গুজে অন্যদিকে মুখ ঘুরিয়ে দৃঢ় কণ্ঠে বলল, উঠবো না। কল্প দীর্ঘ শ্বাস ফেলল। আশেপাশে ঘুরে ঘুরে একবার নজর বোলালো।
না, কাউকে নজরে আসে না। সে ফট করে ঘুঙুরের হাত শক্ত করে চেপে ধরল, টেনে হিস্ট্রে নিয়ে গেল গাড়ির কাছে। দরজা খুলে কষে ধাক্কা মেরে ঘুঙুরকে সিটে ফেলে দিয়ে ঠাস করে দরজা লক করে দিল। দ্রুত পদচারণে ঘুরে গিয়ে সে বসল ড্রাইভিং সিটে। আকস্মিক ঘটনায় ঘুঙুরটু শব্দ করার সময়টুকু পেল না, বুঝতেই পারল না কি থেকে কি হয়ে গেল। যখন চৈতন্য এলো তখন আর চেঁচিয়ে লাভ নেই, ভয়ে সিটিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। গাড়ি চলতে শুরু করেছে। কল্পের রক্তিম দৃষ্টির দিকে আর চোখে এক পলক তাকিয়ে ঢোক গিলল ঘুঙুর। চোখ সরিয়ে উঠে বসতে চাইল সিটে। সোজা হয়ে বসতে গিয়ে অনুভব করলো তার কাঁধে ভীষণ লেগেছে। তো লাগবে না? যেভাবে ফুটবলের মতো তাকে ছুঁড়ে ফেলেছে তাতে বেঁচে আছে এই অনেক। কাঁধ চেপে ধরে সোজা হয়ে বসল সে। মুখ দিয়ে বিন্দুমাত্র একটু শব্দ করল না। এমনটা যদি অন্য কোথাও হতো তাহলে ভুবন কাঁপিয়ে কাঁদতে বসত সে। কিন্তু এই পাষণ্ড পুরুষের জিম্মায় যতক্ষণ আছে প্রাণ নিয়ে ভালোই ভালোই বাড়ি ফেরাটাই এখন লক্ষ্য তার। এত সাথে 7-5 ভাবনায় বেঘাত ঘটে কল্পের কথায়। আমাকে গেলা শেষ হলে সামনে তাকা, তোর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঘুঙুর যে আর চোখে বারংবার কল্পকে দেখছিল তা বুঝতে পেরে উপরোক্ত কথাটুকু বলেছে কল্প, যা শুনে হিমশীতল পবন বয়ে গেল ঘুঙুরের সর্বাঙ্গ জুড়ে। রন্ধে রন্ধে বেজে উঠল প্রতিবাদের ধ্বনি। কিন্তু না, এখন প্রতিবাদের সময় নয়। সুযোগ বুঝে কড়াই গন্ডায় সব ফেরত দেবে সে। এখন আপাতত শোক পালন করুক। তার আকাশ কুসুম ভাবান্তরের সীমা টানতে আরেকবার ভেসে এলো সেই চিরাচরিত সুর নিষ্পৃহ ধ্বনি। সিট বেল্টটা লাগিয়ে নে। ঘুঙুর সময় নিয়ে মাঠে নামলো। কতক্ষণ নেড়ে চেড়ে চেষ্টা করলো কথা শোনার, কিন্তু হলো না। ঠোঁট উল্টে বসে রইল। কল্প পুনর্বার তাড়া দিয়ে বলল, হলো? ঘুঙুর সঙ্গে সঙ্গে উত্তরে বলল, পারছি না তো। তা পারবি কেন? পারিস তো শুধু আমার মাথা খেতে। কল্প বিরক্ত হলো। জিভ দিয়ে চবর্গীয় ধ্বনি আওড়িয়ে জানান দিল তার বিরক্তির মাত্রা ঠিক কতখানি তীব্র। পরপর গাড়ির সাইডে থামিয়ে ঝুঁকে এলো সে ঘুঙুরের দিকে। সে যত এগোয় ঘুঙুর তত সিটের সঙ্গে লেপ্টে যাচ্ছে। যেতে যেতে একেবারে জানালার পাশে লেপ্টে গেছে। কল্প তিতি বিরক্ত না পেরে ধমকে উঠল তৎক্ষণাৎ, থাপড়ে গাল লাল করে ফেলবো বেয়াদব। তোর বাপও বাঁচাতে আসবে না। সো কাহিনী না করে চুপচাপ কথা শুনবি, নয়তো এখানেই মেরে কবর দিয়ে চলে যাব। ঘুঙুর ভয়ে ফুপিয়ে উঠল। কল্প রক্তিম দৃষ্টিতে তাকাতেই সঙ্গে সঙ্গে ঠোঁট কামড়ে ধরে চেষ্টা করলো কান্নার সংবরণ করার। কল্প সিট বেল্ট লাগিয়ে দিয়ে সরে গেল। পুনরায় গাড়ি চলতে শুরু করলো। ঘুঙুর সোজা হয়ে বসে জানালার বাইরে মুখ ঘোরালো। না চাইতো বেরিয়ে আসা কান্নার ভিড় জমলো গাল বেয়ে। সন্তর্পণে সেই অশ্রুটুকু আড়ালেই থেকে গেল। কল্প বুঝলো, কিছু বলল না। ক্রোধের দাপটে শুধু ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। শুনশান নিরিবিলি রাস্তায় এসে গাড়ি থামলো। অদূরে নদীর কিনারা চোখে পড়ছে, আরেকদিকে বিস্তৃত ধান ক্ষেত। মাঝখানে সুবিশাল রাস্তা সাপের মতো হেরে তুলে চলেছে। বাড়িঘর তো দূরে থাক, আশেপাশে একটা জনমানবের চিহ্ন অবধি নেই। ঘুঙুরের আত্মা কেঁপে উঠল এমন একটা জায়গায় গাড়ি থেমেছে দেখে। সে ঘাড় ঘুরিয়ে কল্পের দিকে তাকাতেই দেখতে পেল কল্প সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামছে। চোখাচোখি হলেও সে মুহূর্তেই কল্প ইশারায় শক্ত চোখে তাকেও নামতে বলল। কল্পের মুখশ্রীতে অদ্ভুত কঠিনতা বিরাজমান, যা ঘুঙুরের ছোট্ট সত্তায় ভয়ঙ্কর তোলপাড় ফেলতে যথেষ্ট। ঘুঙুর সেভাবেই শক্ত হয়ে রইল। সিটের সঙ্গে ঠেসে ঠুসে লেগে রইল। বারংবার মাথা নেড়ে বোঝাতে চাইল সে কিছুতেই বের হবে না। কিছুতেই না মানে কিছুতেই না। নদীর পার হতে ঠান্ডা হাওয়া ক্রমশই ধেয়ে আসছে। হিমেল হাওয়া, মনের শঙ্কা সব মিলিয়ে জড়সড় অবস্থা ঘুঙুরের। 10 মিনিট যাবৎ এই লোকচুরি খেলা চলছে। কল্প গাড়ির বনাটের উপর বসে সিগারেট টানছে। নেই কোনো ব্যস্ততা, নেই কোনো আশঙ্কা। প্রবল শান্তি। সময় হাতে নিয়ে সিগারেটে সুখটান বসাচ্ছে সে। ঘুঙুরকেও বের হওয়ার জন্য দিচ্ছে না কোনো তাড়া। দুজনেই দুজনের মতো নিশ্চুপ। কল্প নিশ্চুপ থাকলেও বেশিক্ষণ নিস্তব্ধতা আঁকড়ে পড়ে থাকতে পারল না ঘুঙুর। কিঞ্চিত ভীত মনকে বয়ে নিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। পশ্চিমে তখন উলট পালট করা হাওয়া বইছে। গাড়ির মধ্যে অতটাও ঠাউর করতে পারেনি ঘুঙুর। বাহিরে এসে যেন উড়িয়ে নিচ্ছে তাকে। কালো রঙা লেডি জ্যাকেটটির দু পাশ ধরে আরেকটু গায়ের সঙ্গে চেপে ধরল সে। মাথায় হিজাব থাকায় ঠান্ডা লাগছে কম।
তার মধ্যে মনে হলো এত কিছু পরিধানের পরও তার এত ঠান্ডা লাগছে, তাহলে কল্প কিভাবে ঠায় বসে রয়েছে? পাষাণ হৃদয়ের ছোঁয়া কি শৈলেও লেগে গেল? মনে প্রশ্ন চেপে চুপচাপ এগিয়ে গিয়ে কল্পের সামনে দাঁড়ালো সে। মিনমিনিয়ে স্বরে জানতে চাইল। আপনার ঠান্ডা লাগছে না? কল্প সিগারেটের ছাই হাওয়ায় উড়িয়ে দিয়ে কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল। উত্তর না পেয়ে ঘুঙুর পুনরায় বলল, কথা বলছেন না যে? সিগারেটে শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু দূরে ছুঁড়ে দিল কল্প। বনাটের ওপর থেকে নেমে পড়ল চটপট। ফোল্ড করা শার্টের হাতা নামাতে নামাতে বলল, কি বলেছিস শুনতে পাইনি, আবার বল। ঘুঙুর ভ্রু কুঁচকে নিল। এভাবে না শুনে পারে কিভাবে? মুখে বলল, ঠান্ডা লাগছে না? কল্প হাতার বোতাম দুটো লাগিয়ে নিল, বলল, লাগলে কি করা যাবে? তুই পারবি ঠান্ডা কমাতে? আমি কিভাবে পারবো? আপনি গরম কাপড় সঙ্গে আনেননি? এনেছি, কিন্তু পড়তে ইচ্ছে নেই। আজ একটু অন্যভাবে ঠান্ডা নিবারণ করা যায় না? কিভাবে? কল্প এগিয়ে এলো ঘুঙুরের অনেকটা নিকট, চোখে চোখ রেখে বলল। তুই পারবি? ঘুঙুর সম্মোহনের মতো কল্পের দৃষ্টিতে হারিয়ে গিয়ে বলল। কি? কল্প সেভাবে দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলল, তুই সত্যি পারবি? ঘুঙুর আবার বলল। কি? দ্রুত ঘুচিয়ে আরো কিছু পথ এগিয়ে গেল কল্প। দুজনের মধ্যকার ফাঁক ধরা ছোঁয়ার বাহিরে কল্পের এক হাত আপন গতিতে ঘুঙুরের কোমর ছুঁল। জ্যাকেটের উপর দিয়েও স্পষ্টত কেঁপে উঠল পেলভ দেহখানি। দৃশ্যমান রূপে কাঁপতে লাগলো চিকন গোলাপের পাপড়ির ন্যায় অধর যুগল। কল্প নিয়ন্ত্রণ সীমা হারিয়ে বসল। ওই কম্পিত অধর তাকে খুব টানছে। মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে মনের ডাকে সাড়া দিয়ে ছুটে যেতে ইচ্ছে করছে নিষিদ্ধ পথে। শেষ মুহূর্তে এসে প্রকৃতি তাকে আটকে দিল। দমকা হাওয়ায় মস্তিষ্ক সজাগ হলো তার। কি করতে যাচ্ছিল ভেবে বসল তৎক্ষণাৎ, কিন্তু সঙ্গে সঙ্গে সরে গেল না। কৌশলে অধরের পাশ ঘেঁষে নিজের অধর নিয়ে ঠেকালো ঘুঙুরের কর্ণে। ফিসফিসিয়ে ডাকল, তোতা পাখি। ঘুঙুরের সর্বাঙ্গ ছলাৎ করে উঠল। পা গলিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা তার। হাঁটুতে কম্পন ধরেছে তীব্রভাবে। মুখ ফুটে আর কিছু বলার শক্তি পাচ্ছিল না সে। বলার প্রয়োজন পড়লও না। তার আগেই তাকে ছেড়ে ঝট করে দূরে সরে গেল কল্প। ফোনের ওপর ফোন দিতে দিতে বিরক্ত নূপুর। রিক্তা কিছুতেই ফোন তুলছে না। গেল কই মেয়েটা? টেনশনে তার মাথা ছিঁড়ে যাচ্ছে আর তার কোনো পাত্তা নেই। এই বিপদের দিনে সে ছাড়া তাকে কে হেল্প করবে? 8 বার রিং বেজে 9 বার কল রিসিভ হলো। ওপাশ থেকে ঘুমে ঢুলু ঢুলু কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? নূপুর কর্কশ কণ্ঠে বলল। ভাবলাম মরে টরে গেছিস নাকি, সেই থেকে কল করছি। আবারও আধো কণ্ঠ ভেসে এলো। ঘুমাচ্ছি তো জানেমান। মরার মতো ঘুমাস, কানে শুনিস না? অসহ্য। আচ্ছা সরি তো, বল না কি হয়েছে? কি হয়নি সেটা বল। আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? বাবা মা আমার জন্য পাত্র পছন্দ করে এসেছে। ও মা, তা সে তো ভালো খবর। করে নে বিয়ে। বিয়ে করে নেব মানে? তুই কি আমার সঙ্গে মজা দিচ্ছিস? তোর মনে হলো তাই। নূপুর লম্বা নিঃশ্বাস টেনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। রাগে তার গা জ্বলে যাচ্ছে। পরপর বলল, আমি সিরিয়াস রিক্তা। বুঝতেই পারছিস আমার অবস্থাটা কি হচ্ছে, আর তুই আমাকে বিয়ে করে নিতে বলছিস? রিক্তা বিছানা ছেড়ে বসেছে। তার কণ্ঠ এবার সিরিয়াস হলো। বলল, তো কি করব? সারা জীবন তোর ওই ফেরারি মজনুর জন্য অপেক্ষা করতে বলবো? আদেও কি আসবে সে? এখনো অব্দি তোকে একটা ফোন করেছে? কখনো যোগাযোগ হয়েছে? তাহলে কিসের ভরসায় বসে থাকতে বলবো তোকে? তার চেয়ে ভালো বিয়েটা করে নে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল রিক্তা। এপাশে তখন নীরবতা। রিক্তা চোখ মুখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। জানে এপাশের মানুষটির চোখে এখন নোনা জল। ফোনের ওপাশ এপাশ জুড়ে নীরবতার মধ্য দিয়ে থেকে থেকে হেসকির শব্দ উঠছে। রিক্তা নম্র কণ্ঠে বলল, জানেমান কাঁদছিস? প্লিজ কাঁদিস না। আরে বাবা, একটু বোঝার চেষ্টা কর। এটা তো জীবন, তাই না? কোনো ফ্যান্টাসি তো নয়। বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে। তোর সেই মাজনু কি এতদিনেও তোর জন্য অপেক্ষায় আছে বলতো? হয়তো বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখে সংসার পেতেছে। আর নিতে পারল না নূপুর। হাউমাউ করে কেঁদে উঠে ফোনটা দূরে ছুঁড়ে মারল। বিছানায় আশ্রয় পড়ে পাগলের মতো কাঁদল। বেডশিট খামছে ধরে এক জায়গায় নিয়ে এলো।
ফোনের মধ্যে রিক্তা সমানে ডাকছে জানেমান জানেমান বলে। আরও কত কি বলছে, কিন্তু তার কোনো কিছুই কর্ণপাত হচ্ছে না নূপুরের। সে আপন দুনিয়ায় মত্ত। দুঃখের সায়রে ভাসমান জীবনটাকে কাকে দেখাবে, কাকে বোঝাবে সে? যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, সেই ভালোবাসার গল্প কাকে শোনাবে সে? বাবা মাকে কিভাবে বলবে সে কাউকে ভালোবাসে, ভীষণ রকমভাবে চায়? কিভাবে বলবে তাদের ঠিক করা পাত্র তার পছন্দ নয়? কিভাবে আটকাবে এই বিয়ে? কিভাবে অদূরে গাড়ি পার্ক করে নদীর কিনারায় ঘুঙুরকে নিয়ে এসে বসেছে গল্প। শীতকাল হওয়ায় ঘাটে পানি কম, আশেপাশে বালি শুকিয়ে অন্য সময়ে এখানে কাদায় লেপ্টে থাকে। বসার মতো পরিস্থিতি থাকে না। জায়গাটা নিরিবিলি দেখে এখানেই ঘুঙুরকে নিয়ে এসেছে গল্প। মূলত সেই ঘুঙুরকে কিছু কথা বলতে এখানে এনেছে। প্রাইভেসির খুব প্রয়োজন ছিল। ঘুঙুরকে পাশে বসিয়ে নদীর পানিতে কতগুলো ঢিল নিয়ে ছুটতে ব্যস্ত গল্প। কাজে চঞ্চলতা থাকলেও তাকে ভীষণ অস্থির লাগছে। ঘুঙুর বিষয়টি ধরতে পেরে ইনিয়ে বিনিয়ে যেতে চাইল।